হ্যালো, গুড ইভিনিং। আমরা আজকে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ক, এটা ফিজিক্যাল সায়েন্সের একটি চ্যাপ্টার কার্য, সেটা আজকে পড়ব। তোমরা মূলত একটা খাতা পেন নিয়ে বসো এবং কিছু কিছু জিনিস নোট করতে থাকবে। আমি যেগুলো নোট করতে বলবো সেগুলো নোট করবে এবং তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট বলে মনে হবে সেটা তোমরা নোট করবে। তো মূলত আজকে আমাদের ওয়ার্ক নিয়ে পড়ানো হবে এবং আজকে অনলাইনের প্রথম ক্লাস আমাদের, তাই মনোযোগ সহকারে শুনো। ক্লাস স্টার্ট করছি। তো কার্য কি? তো কার্য আমরা 9-10-এ পড়েছি। কার্য হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, তার ফলে বস্তুটার যদি সরণ সৃষ্টি হয় তাহলে আমরা বলি তাকে কার্য। ধরো এরকম যে কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করছি, এটা একটা বস্তু দেখানোর চেষ্টা করছি। তো তোমাদের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করো। তো দেখো যে এই যে বস্তুটার উপর এফ মানের একটা বল প্রয়োগ হয়েছে। এর ফলে লক্ষ্য করো এই বলটা প্রয়োগ করার ফলে এর কিন্তু একটা সরণ হয়েছে, মানে এখান থেকে সরে এসে এই জায়গায় এসছে। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করেছি, তাহলে এই দূরত্বটাকে যদি আমরা এস ধরি, যে কতটা তার দূরত্ব হলো সেটাকে যদি এস ধরি বা ডি ধরি, যে কোনো একটা ধরা যায়, তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী কার্যের সঙ্গে কি বললাম, কোনো বস্তুর উপর যদি কোনো প্রযুক্ত বল হয় এবং সেই বলের অভিমুখে যদি তার সরণ ঘটে, তাহলে আমরা তাকে বলতে পারবো যে এটা কার্য হয়েছে। তাহলে কার্যকে যদি আমরা এখন কার্যকে ধরি ডব্লিউ মানে ওয়ার্ক, তাহলে ওয়ার্ক যদি আমরা ধরি ডব্লিউ সমান যদি ওয়ার্ক হয়, তাহলে বল প্রয়োগ হয়েছে এফ গণিত তার কি হতে হবে সরণটা আমরা এস ধরেছি বা ডিও ধরা যায়, ডিসপ্লেসমেন্ট ডি অথবা এসও ধরা যায়। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হলো আমাদের সরণ। তাহলে সরণ আর ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হলো কার্য। এস মানে সরণ। তাহলে এই যে আমরা সূত্রটা পেলাম, এই সূত্রটাই হচ্ছে কার্যের সূত্র বা কার্যের গাণিতিক রূপ। কার্য মানে কি হলো? কার্য মানে হলো যে বস্তু, যে কোনো বস্তু, এই যে এই একটা বস্তু আমরা দেখছি, এই যে এই বস্তুর উপর আমরা যখন একটা এক মানের বল প্রয়োগ করলাম, তখন বস্তুটা এইখান থেকে সরে গিয়ে এইখানে চলে এলো। অর্থাৎ বস্তুটা একটা সরণ ঘটলো। সরণটা কত? তাহলে তার মধ্যবিন্দু থেকে পরের মধ্যবিন্দু যে দূরত্ব, সেটি হচ্ছে সরণটা হচ্ছে এস। তাহলে বল প্রয়োগ হচ্ছে এফ। তাহলে ডব্লিউ ইকুয়ালটা 1 হলো এফ ইন্টু এস। অর্থাৎ আমাদের কার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ। এটার মানে হলো কার্য। ঠিক আছে, কার্য আমরা বুঝে গেছি। এবার কার্যের গাণিতিক রূপটাও দেখে নিলাম, যে ডব্লিউ মানে এফ ইন্টু এস। আর কি, কার্য কোন রাশি আছে? কার্য কোন রাশি এটা আমাদের জানা জরুরি আছে। তাহলে কার্য কোন রাশি? কার্য হলো আমাদের স্কেলার রাশি, কিন্তু এতে দুটোই ভেক্টর। কার্যকে আমরা স্কেলার রাশি বললেও কার্য যদি আমরা দেখি এফ মানে হচ্ছে বল কিন্তু ভেক্টর, ইন্টু এস সরণও কিন্তু ভেক্টর, কিন্তু আমরা কার্যকে বলছি স্কেলার রাশি। কেন? কারণ কার্যর যে দুটো এলিমেন্ট আমরা পাচ্ছি, এক হলো এফ আর একটা হলো এস। তাহলে লক্ষ্য করে রাখো, এফও কিন্তু ভেক্টর, এটাও ভেক্টর, কিন্তু এদের যে প্রোডাক্ট সেটা হবে ডট প্রোডাক্ট। অর্থাৎ এটা কেটে দিতে হবে, এটা প্রোডাক্টটা মানে গণিতটা হবে ডট প্রোডাক্টের। তাহলে এটা ডট প্রোডাক্ট, মনে রাখো এটা একটি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট
ভেক্টর, তার সঙ্গে আর একটি ভেক্টর যদি আমরা ডট প্রোডাক্টে থাকে, তাহলে ভেক্টর দুটির গুণফল হয় স্কেলার রাশি। তাহলে এখন কার্য কোন রাশি? কার্য হলো স্কেলার রাশি। মনে রাখবে ভালোভাবে, যে কার্য কিন্তু স্কেলার রাশি। তাহলে কার্য স্কেলার রাশি, যদিও কার্যের যে মেন দুটি ফর্ম অর্থাৎ বল ইন্টু সরণ, এই দুটো ভেক্টর হওয়া সত্ত্বেও কিন্তু কার্য স্কেলার রাশি। এটা মনে রাখো, ইম্পর্টেন্ট জিনিসটা। এরপরে আমরা যেটা কার্যের বিভিন্ন দিক দেখব, তার আগে প্রকারভেদটাও দেখব। তাহলে আমরা আর একটা পেজ নিয়ে নিই। এখানে আমরা দেখি যে কার্য ভাগটা একবার দেখে নিই। অর্থাৎ ধরো কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল, বস্তু যদি এরকম হয়, এরকম একটা বস্তু ধরো, বা আমরা বস্তু স্ট্রাকচার নিয়ে নিয়েছি একটা, তো এটা হলো একটা বস্তু। তো এই বস্তুর উপরে এখন আমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করছি। তাহলে বলের আমরা জানি দুটো অংশ পাওয়া যায়, একটা অনুভূমিক বরাবর আর একটা এদিকে। তো দুটো অংশ আমরা পেয়ে যাই। এই দিকটা বলা হয় এফ কস থিটা, কস থিটা, আর এই দিকটা এফ সাইন থিটা। দেখো মোবাইল স্ক্রিনে লেখা খুব কঠিন, আমি লেখার চেষ্টা করছি, তোমরা একটু মানিয়ে নেবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট আউট করবে এবং কথাটা কি বলছি সেটা মনে রাখবে। যেহেতু মোবাইল স্ক্রিন লিখছি, লেখাটা খুব সুন্দর হবে না। হ্যাঁ, তো এদিকে যদি আমরা এফ মানের একটা বল প্রয়োগ করি, তাহলে এটার দুটো অংশ পাওয়া যায়। এই অনুভূমিক বরাবর এফ কস থিটা, আর উপরের উলম্ব বরাবর হচ্ছে এফ সাইন থিটা। যদিও বা কার্যকরী বল এইটা, এই জন্য কার্যকরী বল এটা। তাহলে কার্যকরী বল আমাদের এটা হলো, অর্থাৎ আমরা এফ কস থিটা ইউজ করব। ঠিক আছে, মনে রাখবা এই জিনিসটাকে, এফ কস থিটা আমরা ইউজ করব। এই অংশটা ইউজ করব এফ এর ক্ষেত্রে, এটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, ওই জন্য আমি এটা বলে দিলাম যে তোমরা এটা নোট আউট করতে পারো। অর্থাৎ আমরা এখন নতুন যে সমীকরণ পাবো বা গাণিতিক রূপটা পাবো, এফ এর জায়গায় লিখবো আমরা এফ কস থিটা ইন্টু এস। ঠিক আছে, এটা তোমরা নোট আউট করে নাও। এইটুকু হচ্ছে গাণিতিক রূপে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা পেয়ে গেলাম, নেক্সট আর একটা জিনিস আমরা দেখবো যে প্রকারভেদ। আচ্ছা, কয় ভাগে ভাগ করা যায়? তো কার্য যদি আমরা দেখি, তো কার্য মূলত 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কার্যকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারবো। কি? তো একটা করে তোমরা নোট আউট করবে। ঠিক আছে, কার্যকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কি? তো লিখো, প্রথমটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। প্রথমটা হলো আমাদের বলের বিরুদ্ধে কার্য, দ্বিতীয়টা বলের দ্বারা কার্য, আর তৃতীয়টা হচ্ছে কার্যহীন বল। 3 ধরনের বল আমরা পেলাম। ঠিক আছে, বলের বিরুদ্ধে কার্য এক নম্বরটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। দেখে আমি লেখার চেষ্টা করি হচ্ছে কিনা। বলের হচ্ছে না, বিরুদ্ধে কার্য এক নম্বর, বলের বিরুদ্ধে কার্য। আর 2 নম্বর হচ্ছে দুই নম্বরটা লেখো, বলের দ্বারা কার্য। আর 3 নম্বরটা হচ্ছে কার্যহীন বল। এখানে কার্য হয় না, কার্যহীন বল। তো এই যে
এই 3 ধরনের ব্যাখ্যা করব আমরা। তো প্রথম স্লাইডে আমরা কার্যহীন বল নিয়ে আলোচনা করব। তো কার্যহীন বল জানতে গেলে আমাদেরকে কি জানতে হবে? তো একটা উদাহরণ দেখে আমরা কার্যহীন প্রথমটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তো বলের বিরুদ্ধে কার্যটা জানার চেষ্টা করি। প্রথমে একটা ছবি দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো এই হলো একজন কি করছে, একটা বলকে মাটি থেকে ও উপরে তোলার চেষ্টা করছে। তো মাটি থেকে ও উপরে তোলার চেষ্টা করছে। তাহলে মাটি আমরা জানি এই বলটাকে কিন্তু অভিকর্ষ বল দ্বারা টানবে, ঠিক আছে? বলটাকে একটা অভিকর্ষ বল দ্বারা কিন্তু নিচের দিকে টানবে। তাহলে এইদিকে একটা বল ক্রিয়েট হচ্ছে, তার বিরুদ্ধে তুমি কিন্তু একে উপরের দিকে টানার চেষ্টা করছো, ঠিক আছে? তাহলে বলটা নিচের দিকে ওকে টানছে অভিকর্ষ, কিন্তু তুমি তার বিপরীত দিকে অর্থাৎ অপোজিট সাইডে তুমি তাকে টানার চেষ্টা করছো। এই যে একটা কাজ হচ্ছে, এই যে এক ধরনের কাজ, এটা হলো, এর নামই হলো বলের বিরুদ্ধে কাজ, আর এটি হলো ধনাত্মক কাজ। তাহলে বলের বিরুদ্ধে কাজ এটা, এবং এই কাজকে আমরা কি বলবো? এই কাজটার নাম হচ্ছে ধনাত্মক কাজ, ঠিক আছে? তাহলে যখন অভিকর্ষের বিরুদ্ধে অভিকর্ষ নিচের দিকে অভিকর্ষ, কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে যখন তুমি গিয়ে কাজ করছো, সেখানে বল বলেনি, যে কোনো বস্তু তুমি তুললে হতে পারে, তুমি বই তুলছো বা মেঝে থেকে কোনো জিনিসকে ওপরে তুলছো, মাথায় তুলছো, এইগুলো সব জিনিসগুলোকে একসঙ্গে আমরা বলবো এগুলো একই জিনিস। এগুলোর নামই হচ্ছে আমার বলের বিরুদ্ধে কাজ। আর বলের বিরুদ্ধে কাজ সবসময় জানবা এটা হলো পজিটিভ বা বলের ধনাত্মক কাজ, বুঝতে পারলে? এটা কি, যে বলের বিরুদ্ধে যে জিনিসই হোক না কেন, তুমি নিচে থেকে যখন ওপরে তুলবে, বা আর একটা উদাহরণও দেওয়া যায়, কোনো বস্তুকে যদি তুমি ঠেলছো এদিকে, হ্যাঁ, ঠিক আছে, কোনো বস্তুকে যখন তুমি ঠেলছো, তখনও কিন্তু এটা বলের বিরুদ্ধেই কাজ হচ্ছে, অর্থাৎ তুমি কোনো বল আছে তার বিরুদ্ধে গিয়ে এটাকে কাজ করার চেষ্টা করছো, ঠিক আছে? তাহলে বলের বিরুদ্ধে কাজ বুঝতে পারলে? বা তুমি কোনো এক টেবিলকে ঠেলছো ধরো, তখনও কিন্তু বলের বিরুদ্ধে কাজটা তোমার হচ্ছে। আর বলের বিরুদ্ধে কাজটা কি? বলের বিরুদ্ধে কাজ এখানে কি করে হলো? টেবিল ঠেলা বা যে কোনো জিনিসকে মেঝেতে ঠেলার অভিকর্ষের বিরুদ্ধে তো নয়, তাহলে কিসের বিরুদ্ধে? আচ্ছা, নিচে লক্ষ্য রাখবা, কিসের বিরুদ্ধে হচ্ছে? নিচে একটা বল কাজ করে, সেই বলটার নাম কি? ঘর্ষণ বল। প্রত্যেকে জানো যে এটার নাম হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ ঘর্ষণ বল তুমি যেদিকে ঠেলো তার বিপরীত দিকে প্রয়োগ হয়, অর্থাৎ তুমি এদিকে ঠেলছো, তাহলে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করছে। বিপরীত দিকে কাজ করার জন্য এর বিরুদ্ধে, এই যে ঘর্ষণ বলের বিরুদ্ধে তুমি গিয়ে কাজ করছো, তাই এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, ঠিক আছে? এটাও একটা বলের বিরুদ্ধে কাজের উদাহরণ। বোঝা গেল প্রত্যেকে? তাহলে বলের বিরুদ্ধে কাজ হলো একটি ধনাত্মক কাজ, এটা মনে রাখো। নেক্সট যে আমাদের পড়া ছিল তার নাম হচ্ছে বল দ্বারা কাজ, ঠিক আছে? বল দ্বারা কাজ, বল দ্বারা কৃতকার্য বা বল দ্বারা কাজ। কিভাবে এটা বল দ্বারা কাজ কি? তো এটাও আর একটা ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। তো ছবির কাছে যায়, ছবি দিয়ে বোঝার চেষ্টা করি বল দ্বারা কাজ। এই যে এটা, এতক্ষণ একটা বলকে আমরা উপর দিকে তুলছিলাম, এবার কি করব? আমরা বলটাকে উপর থেকে নিচে ফেলবো, ঠিক আছে? তাহলে বলটাকে উপর থেকে আমরা নিচে ফেলছি, বা তুমি এক কাজ করলে কি, ছাদের উপরে গেলে, এই ছাদের উপরে গিয়ে বলটাকে ছেড়ে দিলে। তাহলে বলটাকে ছেড়ে দিলে তখন কি তোমাকে কোনো কার্য করতে হয়েছে? না। দেখো, বলটাকে ছেড়ে দিলে অটোমেটিক্যালি আমাদের এটা নিচে আসবে, কারণ অভিকর্ষটাকে নিচের দিকে টানবে, ঠিক আছে? অভিকর্ষ নিজে নিজে টানছে, তুমি কিন্তু কোনো কাজ করছো না। তাহলে তুমি কাজ করছো না, বলটাকে আমার মতো ছেড়ে দিলেই বলটা নিজে থেকে নিচে নামছে, অর্থাৎ অভিকর্ষ তাকে নিচের দিকে টানছে, অর্থাৎ তুমি কোনো কাজ করলে না। এইটা, এই ধরনের কাজকে বলা হলো বলের দ্বারা কাজ। তাহলে বলটা ছিল, তুমি খালি তাকে একটা দিক দেখিয়েছো, এই ধরনের কাজকে বলা হবে বলের দ্বারা কাজ। তো যে কোনো জিনিসই হতে পারে, তুমি ছাদের উপরে গিয়ে যে কোনো জিনিসকে নিচে ফেলে দিলে বলের দ্বারা কাজ হয়। তোমার টেবিল থেকে নিচে পড়ে গেল, এটাও একটা বলের দ্বারা কাজ, ঠিক আছে? তাহলে বলের দ্বারা কাজটা কি ধরনের কাজ? বলের দ্বারা কাজটা হচ্ছে তোমার এটা নেগেটিভ, অর্থাৎ এটা ঋণাত্মক কাজ, ঠিক আছে? বলের দ্বারা কাজটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজ। আগেরটা যেমন বলের বিরুদ্ধে কাজটা কি ছিল? বলের বিরুদ্ধে কাজটি ছিল ধনাত্মক কাজ, ঠিক আছে? বলের বিরুদ্ধে কাজটা ধনাত্মক, এইটা কিন্তু ঋণাত্মক, মনে রাখো। তাহলে
বলের দ্বারা কাজ হচ্ছে ঋণাত্মক কাজ। ঠিক আছে, আর একটা কাজ আমাদের বাকি থাকলো, সেই কাজটা কি? সেই কাজটা হলো কার্যহীন বল। ঠিক আছে, কার্যহীন বল। তো কার্যহীন বল কিভাবে আমরা বুঝবো? তো কার্যহীন বলের খুব একটা ভালো উদাহরণ আমরা পাই। সেই উদাহরণটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের, যে কার্যহীন বল কি। তো কার্যহীন বল হলো, দেখো একজন ব্যক্তি সুটকেস হাতে নিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, তো সুটকেসটা তার হাতে আছে, হেঁটে যাচ্ছে, তিনি হেঁটে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে সুটকেস হাতে নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। এখানে ওরা মূলত দুটো ছবি দেখবো, হেঁটে যাচ্ছেন তিনি। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা একটা লাইন টানি যে তিনি হেঁটে যাচ্ছেন এইভাবে, আর এইভাবে আমার ব্যাগটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে। তাহলে স্থানটা দেখো, এখন এই ডিসপ্লে এখান থেকে এতটা চলে গেছেন তিনি, তাহলে একটা সরণ হয়েছে, কিন্তু এর মধ্যে কি কাজ হয়েছে সেটা আমাদের দেখতে হবে। দেখো কাজ এখানে যদি আমরা দেখি, এটা অভিকর্ষ, এই যে আমাদের ভূমি, এটা তার মানে এটা আমাদের পৃথিবীর লম্বালম্বিভাবে অভিকর্ষ বল কাজ করে। তাহলে এইভাবে লম্বালম্বিভাবে অভিকর্ষ বলটার উপরে ক্রিয়া করছে ব্যাগটার উপরে। ঠিক আছে, তাহলে ব্যাগটার উপরে অভিলম্ব বরাবর কাজ হচ্ছে, ক্রিয়া হচ্ছে। এইভাবে একই লাইনে, দেখো লাইনটা উপর নিচে হয়নি, ব্যাগটা কিন্তু উপরে আমি তুলিনি, অর্থাৎ এইদিকে ওঠেনি বা নিচেও কিন্তু নামেনি, ব্যাগটা ওপরে ঠিক এক জায়গাতেই আছে। তাহলে আমরা যখন হেঁটে যাই, লক্ষ্য রাখবো, ঠিক কিন্তু ব্যাগটা ঠিক জায়গাতেই থাকে, ওপর নিচ হয় না। হাতে করে ধরে নিয়ে যাচ্ছি, মানে হাতের নিচে আমার আছে। তাহলে আমি বহন করে যখন একে নিয়ে যাচ্ছি, তখন লক্ষ্য রাখো যে অভিলম্বটা দেখো এইখানে একটা 90 ডিগ্রি কোণের সৃষ্টি হচ্ছে। কত ডিগ্রি কোণের সৃষ্টি হচ্ছে ভালো করে যদি এখানে এটা দেখার চেষ্টা করো, দেখো তাহলে এখানে লক্ষ্য রাখো যেটা আমরা পড়ছিলাম, যে তো এটা আমরা পড়ছিলাম যে এখানে কত ডিগ্রি কোণ সৃষ্টি হচ্ছে, 90 ডিগ্রি কোণ একটা সৃষ্টি হচ্ছে। 90 ডিগ্রি কোণ যদি সৃষ্টি হয়, তাহলে এখানে ওই জন্য ফর্মুলাটা শিখিয়েছিলাম আমি, ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। দেখো সরণ আমাদের হয়েছে ঠিকই, কিন্তু বলটা কত হচ্ছে এটা দেখতে হবে। ঠিক আছে, বলটা তার ব্যাগের উপরে বলটা কত, তাহলে 90 ডিগ্রি, এখানে কসের মান কত, এখানে 90 ডিগ্রি। আচ্ছা, কসের 90 ডিগ্রির মান কত জানা আছে? কসের 90 ডিগ্রির মান কিন্তু 0। ঠিক আছে, তাহলে এইখানে লক্ষ্য রাখো এফ ইন্টু কস 90, অর্থাৎ এই যে থিটার মান কত 90 এখন, কারণ এটা এই যে বললাম 90 ডিগ্রিতে আছে, কোনটা লম্বভাবে আমি হেঁটে যাচ্ছি, ব্যাগটা আমার হাতে চলছে, তাহলে 90 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন হলো ভূমির সঙ্গে এইভাবে লম্বলম্বিভাবে। তাহলে এখানে cos 90 কিন্তু 0 ইন্টু এসও আছে, তাহলে 0-র সঙ্গে যাই গুণ করো না কেন কত হবে, 0 হবে। অর্থাৎ আমাদের এখন কাজ কত, কাজ কিন্তু 0, অর্থাৎ কোনো কাজই হয়নি। এই ধরনের বলকে বলা হয় কার্যহীন বল। অর্থাৎ যে বলে কোনো রকম আমি কার্যের মানটা 0 পাবো, এই ধরনের কার্যকে বলা হবে কার্যহীন বল। ঠিক আছে, তাহলে কার্যহীন বলে আমরা দেখতে পেলাম যে সাইন থিটার মান কত হলো, কস থিটার মান কত হলো 90, অর্থাৎ কস 90 0। ঠিক আছে, কস 90 0 হওয়ার কারণে আমাদের এই বলটার মানও 0, ওয়ার্কটার মানও 0 এলো, বলটার মানও 0 এলো, ওয়ার্কটার মানও 0 এলো। কেবলমাত্র এখানে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ তোমার সরণ আছে, সরণ থাকলেও আমাদের কিছু হয় না, কারণ দুটো শূন্য যদি কোনো বস্তুর সঙ্গে গুণ করে দিই, তার মানে সেটা শূন্য হয়ে যায়। অর্থাৎ অনুভূমিক তলে যদি কোনো ব্যক্তি সুটকেস হাতে, ব্যাগ হাতে, যাই হাতে করে নিয়ে যাক না কেন, এই ধরনের উদাহরণ হবে কার্যহীন বলের উদাহরণ। তার মানে সে ব্যাগের উপরে কোনো রূপ কার্য করছে না, কেবলমাত্র বহন করে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যাগটাকে যদি আমি ওপরে বা নিচে করতাম, তাহলে কিন্তু কার্য হতো। উপরে করলে কার্য বলের বিরুদ্ধে কার্য হতো, আর নিচে যদি তাকে আমি ছেড়ে দিতাম, তাহলে কিন্তু বলে দ্বারা কার্য হতো। ঠিক আছে, তাহলে এই তিনটে উদাহরণ দিয়ে আমরা তিনটে জিনিসকে আমরা ব্যাখ্যা করতে পারলাম। ঠিক আছে,
তাহলে এই ধরনের কার্য হচ্ছে শূন্য কার্য। তাহলে প্রথম বলের দ্বারা কার্যকে পেলাম আমরা, বলের বিরুদ্ধে কার্যকে পেলাম পজিটিভ অর্থাৎ ধনাত্মক, বলের দ্বারা কার্যকে পেলাম নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, আর লাস্ট কার্যহীন বলকে পেলাম আমরা শূন্য। এইটাকে আমরা শূন্য কার্য বলে থাকি। তাহলে কার্য মোটামুটিভাবে আমাদের কার্যটা কমপ্লিট হয়ে গেল। এবারে কার্যের কয়েকটি প্রশ্ন আমাদেরকে করতে হবে, সেই প্রশ্নটা পরপর পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রশ্নতে চলে এসেছি। তাহলে পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, সেখান থেকে চেষ্টা করবে। আমি এখানে মোটামুটি তোমাদেরকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোশ্চেনগুলো। না দেখতে পেলে আমি মুখে বলছি, তোমরা একটা উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন আছে যে কার্য কি বা কার্য সমান কি। তো কার্য সমান কি আমরা একটু আগে পড়েছি, কার্য সমান কি হয়। তো তোমরা দেখে চেষ্টা করো এটা তৈরি করা। কার্য সমান কি? তো কার্য সমান আমরা কি জানিব? কার্য মানে হচ্ছে এফ ইন্টু এস। তাহলে ফার্স্ট অ্যান্সারটাই হবে, ঠিক আছে? নেক্সট, কার্য কোন রাশি? আমরা যে আজকে পড়েছি তার মধ্যে থেকে প্রশ্ন আছে। কার্য কোন রাশি? কার্য হলো আমাদের স্কেলার রাশি, ঠিক আছে? কার্য কিন্তু আমাদের স্কেলার রাশি, এটা আমরা জানি এই কার্য আমাদের স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন, কার্য কয় প্রকার? আমরা কয় প্রকার দেখলাম? 3 প্রকার। বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য এবং কার্যহীন বল। তাহলে এই যে 3টে। কোন বস্তুকে ঠেলা দিয়ে যাওয়া হলো, মানে ঠেলে নিয়ে যাওয়া হলো, কোনো বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে তুমি এটা কি ধরনের বল হবে? বলের দ্বারা কার্য হবে, বলের বিরুদ্ধে কার্য হবে, কার্যহীন বল হবে, বা কোনোটি হবে না। আমরা উদাহরণে যখন পড়ছিলাম তখন দেখলাম যে কোনো বস্তুকে যখন আমরা ঠেলে নিয়ে যাই, কোনো বস্তুকে যখন আমরা ঠেলে নিয়ে যাচ্ছি, তাহলে এটা ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে, তার মানে এটা হলো বলের বিরুদ্ধে কাজ, ঠিক আছে? এটা হলো বলের বিরুদ্ধে কাজ, ঠিক আছে? তো মনে রাখো, তাহলে কোনো বস্তুকে ঠেলে নিয়ে যাওয়া মানে হলো তাকে বলের বিরুদ্ধে তুমি কাজ করেছো। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্ন হলো যে কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলা হলো, তাহলে এখানে তো আমি কোনো কাজ করবো না, তাই না? তাহলে এটা হলো বলের দ্বারা, বল নিজে নিজে সেটা কাজ করবে, বলের দ্বারা কাজ করবে। এক ব্যক্তি একটি ব্যাগ হাতে হাঁটছেন, তবে তার কি ধরনের কার্য হলো? সুটকেস হাতে, মনে করো সুটকেস হাতেরটা, সুটকেস হাতেরটা হচ্ছে কার্যহীন বল। বলের বিরুদ্ধে কাজ, বলের যে বিরুদ্ধে কাজ সেটা কি ধরনের কাজ সেটা আমরা জানি, সেটা হচ্ছে ধনাত্মক কাজ। বলের বিরুদ্ধে কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। তবে বলের দ্বারা কাজ হচ্ছে ঋণাত্মক কাজ। তারপরে সরেজের অভিমুখে লম্বভাবে যদি কোনো কাজ হয় তাহলে সেটা হবে শূন্য কার্য, আমরা দেখে নিয়েছি সেটা শূন্য কার্য। আর অভিকেন্দ্র বল হলো, আচ্ছা অভিকেন্দ্র বল আর কার্যহীন বল এ দুটোর মধ্যে একই, কারণ অভিকেন্দ্র বল মানে হচ্ছে এই যে কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে অভিকেন্দ্র বলটা হবে কার্যহীন বল, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এটাই শেষ হলো। আমি খুব তাড়াতাড়ি উত্তরগুলো করে দিলাম। পিডিএফ পাবে, তোমরা নিজে চেষ্টা করবে এবং ক্লাসটা ভালো মতো দেখো, সেটাকে ভালো মতো পড়ো, ঠিক আছে? ক্লাস এন্ড করলাম। থ্যাংক ইউ।